ক্রীড়াবিদদের উন্নত সুযোগ সুবিধা দিলে বিশ্বমঞ্চে বাংলাদেশ বড় সাফল্য অর্জন করতে পারবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বর্তমান সরকারের সহযোগিতায় দেশের ক্রীড়াঙ্গন অনেক দূর এগিয়ে যাবে বলেও মনে করেন তিনি। সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অলিম্পিক ডে 2026 অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান। এ সময় তিনি সততা ও পরিশ্রমের মাধ্যমে দেশের ক্রীড়া ক্ষেত্রকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান। ক্রীড়া খাতের উন্নয়নে একটি স্থায়ী আমানত করে রাখার জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রীকে অনুরোধ জানান। একই সাথে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার ওপর জোর দেন সেনাপ্রধান। মাদক থেকে দূরে রাখতে এবং সুস্থ জীবনের জন্য সন্তানদের খেলাধুলায় আগ্রহী করতে অভিভাবকদের আহ্বান জানান তিনি। আপনারা বেশি করে খেলাধুলায় এবং ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে নিজেকে সংযুক্ত করবেন। শারীরিক সক্ষমতা থাকলে, এই ফিজিক্যাল এক্সারসাইজ থাকলে রোগ ব্যাধি থেকে দূরে থাকতে পারবেন এবং অবশ্যই একটা সুন্দর ভালো জীবন উপভোগ করতে পারবেন। এই খেলাধুলা আমাদের বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে রাখে। আমাদের দেশে এখন যে সমস্ত কিছু কিছু খারাপ জিনিস ঢুকে গেছে, ড্রাগ থেকে শুরু করে, যেটা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমি বিশ্বাস করি আমরা যদি ক্রীড়াঙ্গনে ক্রীড়াতে বেশি বেশি নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি, নিজেদেরকে ইনভলভ করতে পারি, তাহলে এগুলো থেকে ইনশাআল্লাহ আমরা মুক্ত হতে পারব। মালয়েশিয়া ও চীনে 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, মিয়ানমার হয়ে চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার। তিনি আরও জানান, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। মালয়েশিয়া ও চীনের 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা। রাত 8:45টায় প্রধানমন্ত্রীকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন। তিনি বলেন, দেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই মালয়েশিয়া ও চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও চুক্তি হয়েছে। বাংলাদেশে বিনিয়োগ কিভাবে বৃদ্ধি করা যায়, বাণিজ্যের প্রসার কিভাবে করা যায়, কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করা যায়, পিপল টু পিপল কানেক্টিভিটি অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কালচার, মিডিয়া প্রতিটি ক্ষেত্রেই কিন্তু দুই দেশের সাথে বিস্তৃত আলোচনা হয়েছে এবং এর পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় কীভাবে মালয়েশিয়া এবং চীন ভূমিকা রাখতে পারে সেগুলি নিয়েও মাননীয় প্রধানমন্ত্রী দুই দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানদের সাথে আলোচনা করেছেন। মিয়ানমার হয়ে চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরকে ইতিবাচকভাবে বিবেচনা করছে সরকার। এছাড়া আবার মালয়েশিয়ার শ্রমবাজার খোলা হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলে জানান প্রধানমন্ত্রীর এই মুখপাত্র। আসিয়ান দেশগুলোর সাথে হয়তো বাণিজ্যের প্রসার ঘটবে, সুতরাং অবশ্যই এটা আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। পরবর্তীতে সামনের দিনগুলোতে এটা একটা বিশাল মহাপরিকল্পনা, সেটি নিয়ে ডিটেল স্টাডি করা হবে এবং আলোচনা করা হবে ইনশাআল্লাহ। মালয়েশিয়ার শ্রম বাজার বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেত্রে প্রযোজ্য। ওনাদের অভ্যন্তরীণ যে নীতিমালা রয়েছে সেই ইন্টারনাল প্রসিজিয়ার ফলো করবার পরে যত দ্রুত সম্ভব যদি কোনো দেশের মার্কেট ওপেন করা হয় তবে বাংলাদেশকে ফাস্ট ট্র্যাক করা হবে, প্রায়োরিটাইজ করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যেভাবে দুই দেশ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করেছে তাকে পুরো জাতির জন্য গৌরবের বলে মনে করেন মাহাদি আমিন। বাংলাদেশের এটি একটা অন্যতম স্বার্থের জায়গা। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। এটা যেন হতভাগাদের মধ্যে বড় বেশি হতভাগার গল্প। সারা দেশে নারী শ্রমিকের লড়াই উপকূলে এসে হয় আরও চ্যালেঞ্জিং। একদিকে জলবায়ু পরিবর্তনের কারণে মাটিতে লবণাক্ততা বেড়ে যাওয়ার সংকট মোকাবেলা করতে হচ্ছে নারী কৃষকদের, অন্যদিকে নেই কাজের স্বীকৃতি, ফলে তাদের দেখারও কেউ নেই। ফারহানা ন্যান্সির ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ছবি তুলেছেন রিফাত আহমেদ। এই উপকূলের মাটির সাথে তার বোঝাপড়াটা বহুদিনের। কৃষিকাজের সাথে নিজের জীবনটাই জড়িয়ে রেখেছেন। জলবায়ু পরিবর্তনে মাটিতে লবণাক্ততা বাড়ায়, ফসল উৎপাদনে তাকে প্রতিদিন লড়তে হচ্ছে। ৬৫ বছর বয়সী মোসাম্মত নাজমা আপনজনদের হারিয়ে এখন একাই থাকেন। আমার স্বামী মারা গেছে এখান থেকে প্রায় ৩৫-৩৬ বছর আগে। সেই হইতে আমি এখানে বাপের বাড়িতে থাকি। এখানে কৃষিকাজ করি, যা টুকটাক বাইরে দিন মজুরিও খাটি। বিলকিসের গল্পটাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লান্তিকর এক সংগ্রামের। নাজমাদের মতোই
তাকে লড়তে হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিরুদ্ধে। মাটি লবণ লবণ হয়ে যায়, সব সবজি হতে চায় না, পানি টানতে হয় খুব। মোটর একজনের কাছে মোটর নিয়ে আসতে হবে না, নিজেরা কাকে করে পানি দূরের থেকে পানি এনে দেওয়া সম্ভব না তো। বাংলাদেশের কৃষিতে নারী মুখ্য চরিত্রে, কিন্তু মূল্যায়নের দৃশ্যে উপেক্ষিত। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলে দেশের মোট শ্রমশক্তির ৪৫% নারী। কৃষিতে ১৭ ধরনের কাজ করে নারীরা। এই খাতে নারীদের সংখ্যা ১,৭২,৫০,০০০, কিন্তু মাত্র ১৩% নারী একক বা যৌথ জমির মালিক। সাতক্ষীরা শ্যামনগরের ১২টি ইউনিয়নের সরকারি হিসাব বলছে, পুরুষ কৃষকের সংখ্যা যেখানে ৭৬,০০০-এরও বেশি, সেখানে নারী কৃষক মাত্র ১৫,৪২৫ জন, যা মোট সংখ্যার মাত্র ২০%। কৃষক হিসেবে তেমন একটা স্বীকৃতিও নেই তাদের। অন্যদিকে কৃষি সুবিধা তেমন একটা যায় না এই প্রত্যন্ত অঞ্চলে। সরকারের নিয়ম অনুযায়ী তো আছেন নিজের নামে থাকা লাগে, কিন্তু সবাই তো থাকে না। আর অনেকে বর্গার নিয়েছে, কিন্তু তার কাছে লিখিত করে নামে থাকে না, যে কোনো জিনিসপাতি পাওয়া যায় না। অনেক জমি করে 5 বিঘা 10 বিঘা, তারা অনেক অনেক সার ইঞ্জিন বা সার দেওয়া ওই যে বক্সগুলোরও পায় ড্রাম। আমি কিছু পাইনি। জাতীয় পর্যায়ে শেষ কৃষি শুমারি হয় ২০০৮ সালে, ফলে তথ্যের ঘাটতিও রয়েছে। তৃণমূল পর্যায়ে কাজ করা একজন কৃষি কর্মকর্তা জানান, লোকবলের অভাব আর পরিসংখ্যানের ঘাটতিতে সুবিধা ঠিকমতো পৌঁছায় না প্রান্তিকে। লোকবল সংকট বলেন কি সেটা আছে। যেমন আমার উপসহকারী কৃষি অফিসার থাকার কথা ৩৬ জন, সেখানে হয়তো 50%-এর নিচে আছে। যেমন আমার এখানে কৃষি সম্প্রসারণ অফিসার থাকার কথা, এখানে কিন্তু আমি শুধুমাত্র একজন উপজেলা কৃষি অফিসার। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপকূল অঞ্চলে নারী কৃষকদের প্রশিক্ষণ ও সহযোগিতা করছে সুইডেন দূতাবাসের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের CREA প্রজেক্ট। ইন জেনারেল বাংলাদেশে এখনও নারীরা কৃষক হিসেবে স্বীকৃত না। ওভারঅল দৃষ্টিভঙ্গি যদি আমরা না পাল্টাই, তাহলে আমি পলিসিতে পরিবর্তন আনবো না। পলিসিতে পরিবর্তন না আসলে আমার ইমপ্লিমেন্টেশনের জায়গায় বাজেট বরাদ্দ হবে না। বাজেট বরাদ্দ যদি আমি না করি, তাহলে নারীর অংশগ্রহণটা অনেক বেশি সমস্যা সংকুল থাকবে, প্রশ্নবিদ্ধ সবসময় থাকবে। জলবায়ু সংকট মোকাবেলা করে খাদ্য নিরাপত্তায় শ্রম দিয়ে যাচ্ছে উপকূলের নারীরা, কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ে নেই এই নারীদের শ্রমের মূল্যায়ন। বিশ্বের নারীরা যখন চাঁদে যাচ্ছেন, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংবাদের শিরোনাম হচ্ছেন, তখন আমার দেশের নারী কৃষকরা রয়ে যাচ্ছেন বৈষম্যের চক্রে, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অংশ হয়ে। অথচ একেবারে কৃষিকাজ থেকে শুরু করে ঘরের কৃষিকাজের যে ফসল সংরক্ষণ, সেই কাজে পূর্ণ অংশগ্রহণ তাদের। কিন্তু রাষ্ট্রের যে কাগজ কলম রয়েছে, তাতে কোনো ধরনের চিহ্ন নেই এই অবদানের। এবং একই সাথে বলা হচ্ছে যে কৃষিতে যে অবদান রয়েছে নারীর, সেই অবদান যদি নারীর ক্ষমতায়ন ও অর্থনীতিতে তুলে আনতে হয়, তাহলে নারীকে কৃষক হিসেবে স্বীকৃতির কোনো বিকল্প নেই। ফারহানা ন্যান্সি, শ্যামনগর, সাতক্ষীরা। রাজধানীর কাঁটাবনে একটি বহুতল আবাসিক ভবনে আগুনে 2 জন মারা গেছেন। রাত 1:05 দিকে 14 তলা ভবনের আল বারাকা টাওয়ারের 12 ও 13 তলায় এই আগুন লাগে। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফ্ল্যাটে ঘুমিয়ে থাকায় 2 জন বের হতে পারেননি। আগুনের কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাদের একজনকে ঢাকা মেডিকেল এবং আরেকজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 4-5টা লাথি মারার পরে দরজা ভাঙছে, কিন্তু দরজা ভাঙার সঙ্গে সঙ্গে আগুনটা আমাদের মুখে চলে আসছে। ধোঁয়া কিছু দেখতে পারিনি, পরে নিচে নামছে, নিচের থেকে ওই আগুন নেভানোর জন্য এগুলো নিচে, কিন্তু ওই পাশে কোনো নেভানোর কোনো যন্ত্রই ছিল না। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করার পর দেখা যায় যে 12 D1-এর ভিতরে, ওয়াশরুমের ভিতরে 2 জন 25 বছরের যুবক আটকা পড়া অবস্থায় ছিল। তাদেরকে দ্রুত রেস্কিউ করে আমরা তাকে হাসপাতালে প্রেরণ করি। আর কোনো আমরা আহত পাই নাই। যে 2 জনকে রেস্কিউ করা হয়েছে আগুন নিয়ন্ত্রণ আসার পরে, যখন তাপ কিছুটা কমে আসছে, ওই 2 জনকে, একজনকে ঢাকা মেডিকেল কলেজের আর একজনকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। তো পরবর্তীতে সর্বশেষ যে সংবাদ পেলাম, আমার 2টা পার্টি ওখানে 2 হাসপাতালে আছে, 2 জনকে মারা গেছে। আমরা তাদেরকে শ্রুতকাল এবং তাদের পরিচয় উদ্ঘাটনের জন্য চেষ্টা করতেছি। গ্যাসের তীব্র সংকট আর লোডশেডিংয়ের কারণে সাভারের চামড়া শিল্পে ধসের আশঙ্কা দেখা দিয়েছে।
প্রক্রিয়াজাত করতে সময়মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় রপ্তানিযোগ্য চামড়া নষ্ট হচ্ছে। ঈদের পরে সংগ্রহ করা কাঁচা চামড়া পড়ে আছে ট্যানারিতেই। মন্ত্রণালয়ে চিঠি দিয়েও কোনো সমাধান হয়নি বলে জানান ট্যানারি মালিকরা। শিল্পনগরীর দায়িত্বে থাকা বিসিকের প্রকৌশলীও দিতে পারেননি কোনো আশ্বাস। রায়ান বিন আমিনের প্রতিবেদন। চামড়া শিল্পনগরী যখন ঢাকার হাজারীবাগ থেকে সরিয়ে সাভারের হেমায়েতপুরে নিয়ে আসা হয়, তখন 24 ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়েছিল। কিন্তু এবারের কুরবানি ঈদ পরবর্তী সময়ে তীব্রভাবে দেখা দেয় বিদ্যুৎ ও গ্যাসের সংকট। অধিকাংশ ট্যানারিতে মেশিন বন্ধ, ব্যস্ততা নেই শ্রমিকদের, আর উৎপাদন নেমেছে অর্ধেকে। দিনে প্রায় 50% চামড়া নষ্ট হচ্ছে জানিয়ে প্রকৌশলীরা বলছেন, রাসায়নিকের ড্রামে চামড়া দেওয়ার পর নির্দিষ্ট সময়ের আগে বিদ্যুৎ চলে গেলে নষ্ট হচ্ছে চামড়া। আর গ্যাসের অভাবে ক্রাস্ট লেদার ট্যানিং প্রক্রিয়ার পর শুকানো যাচ্ছে না। এর প্রভাব পড়ছে রপ্তানিতে। গ্যাস যদি না থাকে আমরা হিটটা ঠিক মতো পাইতেছি না, আর পানির হিট যদি আমরা কন্ট্রোলে না রাখতে পারি, চামড়ার গুণগত মান ওইখানে একটা লস খাইতেছে। কেমিক্যাল ইউজ করার পর এই যে হাফ অ্যান আওয়ার এটা রান করবে, ঘুরবে, অথবা 1 ঘন্টা ঘুরবে, যদি এর মধ্যে ব্যাঘাত ঘটে ওই কেমিক্যালটা ভালো করে ট্রেনিং করতে পারে না। এমন অবস্থায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানিয়ে সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, কিন্তু কোনো সমাধান মেলেনি। ফলে লবণযুক্ত চামড়া নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। গ্যাস না থাকার কারণে গত 10 দিন যাবৎ আমাদের ট্যানারিতে সম্পূর্ণ উৎপাদন বন্ধ হওয়ার ফলে আমরা আমাদের যে চামড়া সংগ্রহের যে প্রক্রিয়া সেটা পুরোপুরি ব্যাহত হচ্ছে। আমাদের যখন ডাই চলে, ব্লু চলে, গ্যাস বা আপনার ইলেকট্রিসিটি না থাকলে আমাদের রাসায়নিক কেমিক্যাল কারণে চামড়া নষ্ট হয়ে যায়। তাই আমরা যতদূর চামড়া কিনছি, এই চামড়া কিভাবে বাঁচাবো, ভবিষ্যতে কি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চামড়া কালেক্ট করবো কিনা, সেই জন্য আমরা সন্দিহান। এদিকে কাজ বন্ধে অলস সময় পার করছেন শ্রমিকরা। এতে বেতন পাওয়া নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা। কোম্পানি কাম যদি প্রোডাকশন না চলে তাহলে আমার বেতনটা করতেন দিব। কালকে বৃষ্টি হয়েছে, ধরেন আপনার 3-4 ঘন্টা কারণ ছিল না, মালিকের কোটি কোটি টাকা লস হয়ে গেছে, আমাদেরও ক্ষতি। গরমে লোডশেডিংকে স্বাভাবিক ধরে নিয়ে শিল্পনগরের দায়িত্বে থাকা বিসিকের প্রকৌশলী বলছেন, উপর মহলে জানানো ছাড়া তার কিছুই করার নেই। আমাদের পদক্ষেপ নেওয়ার সুযোগ নাই। কারেন্ট দেখে হলো পড়লে বিদ্যুৎ, আর গ্যাস দেখে হলো তিতাস। আমরা সমন্বয় করছি, আমরা তাদেরকে জানাইছি যে সমস্যা, বাকি জিনিসটা তো তাদের উপরে। তারা তো সবসময় আশ্বাস দেয় যে দ্রুততম সময় তারা সলভ করে দিবে, কিন্তু জিনিসটা তো সলভ হচ্ছে না। চামড়া শিল্প রপ্তানিতে ধস ঠেকাতে সরকার দ্রুত গ্যাস ও বিদ্যুতের সমাধান করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রায়ান বিন আমিন, 71, সাভার। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।